বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আসো পর্যায়কাল। পর্যায়কাল, পর্যায়কালকে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। বুঝছো? পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই পর্যায়কালটা বলতে কি বোঝাচ্ছে? দেখো, আমরা সরল দোলন গতির জন্য যেটা ব্যবহার করি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে একটা সরল দোলক। ধরো একটা সরল দোলককে তুমি কি করলা, এই অবস্থান থেকে ছেড়ে দিলা, এই অবস্থান থেকে তুমি ছেড়ে দিলা, ও কি করবে? দেখো, তুমি যদি এই অবস্থানে সরল দোলকটাকে টেনে ছেড়ে দাও, তাহলে ধরো বিস্তার অবস্থান থেকে ছেড়ে দিছো। বিস্তার অবস্থান বলতে কি বোঝাচ্ছে? যে এখান থেকে সর্বোচ্চ যে দূরত্ব, সর্বোচ্চ দূরত্ব। তো তুমি করলা কি, ধরো বিস্তার অবস্থান থেকে ছেড়ে দিলা, তাহলে ও এইভাবে তুমি ছেড়ে দিছো, তাহলে ও সাম্যাবস্থা অতিক্রম করে বাম দিকে কতটুকু আসবে? এই এ পরিমাণই আসবে। ডান দিকেও এ পরিমাণ যাবে, বাম দিকেও এ পরিমাণ আসবে। এখন দেখো, তুমি ওকে ছেড়ে দিছো এইভাবে, ও করবে কি, সাম্যাবস্থা অতিক্রম করে এই দিকে এ পরিমাণ আসবে, আসার পরে আবার কিন্তু সম্পূর্ণ পথ অতিক্রম করে এখানে যাবে, তাই না? তো তুমি এখানে ছেড়ে দেওয়ার পরে এই কণা বা বস্তুটা এখানে গিয়ে আবার এখানে আসতে যে সময়টা লাগছে, এটাকে কি বলা হয়? পর্যায়কাল। অর্থাৎ একটা দোলন সম্পন্ন করতে যে সময় লাগছে। একটা দোলন বলতে কি বোঝানো হয়? তুমি এখান থেকে ছেড়ে দিছো, আবার এখানে আসতে যে সময়টা লাগবে। তুমি এখান থেকে ছেড়ে দিছো, ও এখানে যাবে, অর্থাৎ তোমার এর অপোজিট ডিরেকশনে এ পর্যন্ত যাবে, যে আবার এখানে ফিরে আসতে যে সময়টা লাগবে তাকে বলা হচ্ছে পর্যায়কাল টি। অর্থাৎ কোনো একটা কণা বা বস্তুর একটা দোলন বা একটা স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কি বলা হচ্ছে? পর্যায়কাল। এখানে একটা দোলন কত? এই যে এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, এটাকে বলা হচ্ছে একটা দোলন। তাহলে একটা দোলন সম্পন্ন করতে যে সময় লাগতেছে তাকে বলা হচ্ছে পর্যায়কাল। এখন দেখো, আমরা x সমান সমান জানতাম a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা জানতাম। এখন তুমি এক্স প্রাইম করো। এক্স প্রাইম বলতে বোঝানো হচ্ছে, ধরো 80 এর সাথে তুমি 2π/ω যোগ দাও। কেন যোগ দিবা সেটা বলতেছি। দেখো, 80 এর সাথে t প্লাস 2π/ω, মানে ধরো এই কণার পূর্বে যে সময়কাল ছিল তার থেকে তুমি 2π/ω সময়কাল কি করছো? বেশি করছো। বেশি করে তুমি দেখতেছো আসলে এক্স প্রাইমের মান কত আসে, বুঝছো? আগে যে সময় ছিল তার সাথে তুমি 2π/ω পরিমাণ সময় যোগ করছো। যোগ করে তুমি দেখতেছো যে আসলে এক্স প্রাইমের মান কত আসে, বুঝছো? তো দেখো, এক্স প্রাইমের মান আসে a sin ওমেগা টি প্লাস, এই যে ওমেগার সাথে কি টি গুণ হয়ে গেল, তাহলে কি ওমেগা টি প্লাস ওমেগার সাথে যদি 2π/ω যদি গুণ হয়ে যায় তাহলে কত থাকে? 2π থাকে না? ওমেগা ওমেগা তো কেটে গেল, তাহলে 2π থাকে, প্লাস এই ডেল তো ডেলই আছে। এখন দেখো, এক্স প্রাইম সমান সমান a sin, এই যে 2π প্লাস ওমেগা প্লাস ডেল্টা, দেখি বলো তো, 2π প্লাস সামথিং এটাকে কি লেখা যায়? সাইন 2π প্লাস সামথিং, সাইন ধরো 2π প্লাস এ, এটাকে কি লেখা যায়? সাইন এ লেখা যাবে না। 2π প্লাস এ মানে এটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে না? 2π মানে পুরো একটা বৃত্ত ঘুরছে, পুরো একটা সার্কেল ঘুরছে 2π, তারপরে আরেকটু গেছে, তার মানে কি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে না? ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে তো চিহ্ন চেঞ্জ হবে না, আর যেহেতু 2π তার মানে সাইন সাইনই থাকবে। তাহলে সাইন 2π প্লাস সামথিং, তাহলে কি হবে? সাইন ওমেগা টি প্লাস ডেল্টাই হবে না? সাইন ওমেগা টি প্লাস ডেল্টাই কিন্তু হলো।
তাহলে দেখো তো আমি পূর্বের সময়কালের সাথে টয়েস পাই বাই ওমেগা এই সময়কাল যোগ করার পরেও আমার স্মরণের কি কোনো চেঞ্জ হয়েছে? আগে যে সমীকরণ এখনো এই সমীকরণ না, এক্স সমান সমান এক্স প্রাইম, তাই কি না? অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে, দেখো এই যে টি মানে হচ্ছে তুমি যে মানটা তুমি যোগ করছিলা টয়েস পাই বাই ওমেগা, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তুমি কোনো একটা কণার, এটা হলো একটা পর্যায়কাল। পর্যায়কাল মানে দেখো এখানে কিন্তু কোনো স্মরণের চেঞ্জ হচ্ছে না। স্মরণের কি কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। বোঝানো হচ্ছে যে তুমি যে সময়কালের সাথে, ধরো একটা সময়কালের সাথে তুমি যে সময়কাল যোগ করলে সেখানে স্মরণের কোনো চেঞ্জ হয় না। স্মরণের কোনো চেঞ্জ হয় না। দেখো ধরো প্রথমে বস্তুটি টি সময়ে বস্তুটি আছে এই বিন্দুতে, এই বিন্দুতে আছে, এই বিন্দুতে আছে টি সময়ে বস্তুটি, অর্থাৎ ওর স্মরণ কত? এ না? এখন তুমি করলা কি, এটার সাথে টয়েস পাই বাই ওমেগা যোগ দিলা, মানে তুমি চাচ্ছ এই সময়কালের টয়েস পাই বাই ওমেগা সময়কাল বেশি পরে বা এর পরে তোমার স্মরণকাল কত দাঁড়াবে। এখন তাহলে তুমি যদি এটার সাথে টয়েস পাই বাই ওমেগা যুক্ত করো, তাহলে দেখো তো এই বস্তুটা কি হবে জানো? এই বস্তুটা এখানে আসবে আবার এখানেই যাবে, কারণ তুমি এখান থেকে বুঝতে পারতেছো এক্স প্রাইমের মানও কিন্তু আমাদের এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টাই আসছিল। অর্থাৎ এই যে টয়েস পাই বাই ওমেগা এটা হলো আমাদের পর্যায়কাল বা টি। অর্থাৎ টি সমান সমান তাহলে আমরা কি লিখতে পারবো দেখো তো, টয়েস পাই বাই ওমেগা। এটা হলো সেই মান যেই মানের কারণে একটা বস্তু একটা পূর্ণ দোলন সৃষ্টি করে, সাম্য অবস্থা থেকে সমদূরত্ব বজায় রাখে, তাই না? পূর্ণ দোলন সৃষ্টি করে। কারণ তুমি নিজেই বুঝতেছো বস্তু এখানে আছে, এখন সাম্য অবস্থা থেকে এই দূরত্বে আছে, একটা পূর্ণ দোলন যখন শেষ করবে, একটা পূর্ণ দোলন মানে কি এখান থেকে এখানে আসা আবার কি এখান থেকে এখানে যাওয়া, একটা পূর্ণ দোলন শেষ করার পরে সাম্য অবস্থা থেকে সেম দূরত্বই আছে কিনা দেখো তো, এই দূরত্বই কিনা। তার মানে এর কি স্মরণের চেঞ্জ হচ্ছে? তার মানে টি হলো এমন একটা মান বা পর্যায়কাল, এটাকে বলা হচ্ছে পর্যায়কাল, যেই কালের জন্য বা যে সময়ের জন্য কোনো একটা বস্তু সাম্যাবস্থা থেকে সমদূরত্ব বজায় রাখে, অর্থাৎ একটা পূর্ণ দোলন সম্পন্ন করে। এটা হলো টি পর্যায়কাল বা টয়েস পাই বাই ওমেগা। ঠিক আছে, এখন লেখো পর্যায়কালের সাথে বল ধ্রুবকের সম্পর্ক। এই সূত্রগুলো কিন্তু মাস্ট মনে রাখতে হবে। টি সমান সমান টয়েস পাই বাই ওমেগা, এটা বক্স করে রাখো, বক্স করে রাখো। পর্যায়কাল এর সাথে বল ধ্রুবকের সম্পর্ক। বল ধ্রুবক কি বলো তো দেখি? বল ধ্রুবক বা এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক নাম শুনছো? স্প্রিং ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা না? তাহলে বল ধ্রুবক কি? ওই একই, বল ধ্রুবক আর স্প্রিং ধ্রুবক সেম জিনিস, কে। তো দেখো টি সমান সমান আমরা জানলাম টয়েস পাই বাই ওমেগা। এখন দেখো তো টি থাকলো টয়েস পাই বাই ওমেগা, ওমেগার সাথে আমাদের বল ধ্রুবকের একটা সম্পর্ক ছিল, মনে আছে? ওমেগা সমান সমান রুট ওভার কে বাই এম। যখন কে বাই এম আমরা যখন প্রথমে ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রমাণ করছিলাম তখন দেখছিলাম না ওমেগা স্কয়ার সমান সমান কে বাই এম, তাহলে ওমেগার মান কত? রুট ওভার কে বাই এম। তাহলে টয়েস পাই ওমেগার জায়গায় তুমি বসায় দাও রুট ওভার কে বাই এম। এটা যদি উল্টে যায় তাহলে দেখো দাঁড়াবে টয়েস পাই রুট ওভার এম বাই কে, হবে না যদি উল্টে যায়? এটা আমি জাস্ট উল্টাই দিলাম, তাহলে কি হবে? টি সমান সমান টয়েস পাই রুট ওভার এম বাই কে।
টি সমান সমান টয়েস পাই রুট ওভার এম বাই কে। এম হচ্ছে ভর, এই যে ধরো তুমি যেটা তোমার বব যে ঝুলাইছো এটার ভর। তো দেখো তো তাহলে পর্যায়কালের সাথে বল দ্রব্যের সম্পর্ক কেমন হলো? টি সমানুপাতিক 1 ডিভাইডেড বাই রুট কে না, বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পর্যায়কাল হলো বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক না, একটু মনে রাখা লাগবে। তাহলে পর্যায়কালের সাথে বল ধ্রুবকের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এগুলো তুলতে হবে, কিন্তু এগুলো তুলে রাখা লাগবে। রাশিগুলো সম্পর্কে তুমি যদি ভালো পরিচয় থাকে এবং এই রিলিভেন্ট যদি তুমি অঙ্ক করো, তারপরে কোনো অঙ্কতেই থাকবে না। এই অধ্যায়গুলো সহজ, পর্যাবৃত্ত গতি, তারপরে হচ্ছে তোমার ধরো মহাকর্ষ বিকর্ষ, মানে এগুলো থেকে নাম্বার মিস করার কোনো তেমন কোনো ইয়ে নেই, সম্ভাবনা নেই, নাম্বার পাবা। কঠিন করলে করতে পারে নিউটনীয় বলবিদ্যা, অনেক কনসেপ্ট আছে, কঠিন যদি করতে চায় ওখান থেকে করতে পারে, বাট এগুলো থেকে খুব একটা কঠিন করার কিছু নেই। দেখো তাহলে এটা গেল, দেন লেখো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কম্পাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? কম্পাঙ্ক এফ। কম্পাঙ্ক এফ। দেখো আমরা এখানে কি দেখলাম, যে একটা কণা, সরল দোলন গতি সম্পন্ন কোনো কণা এক বিন্দু থেকে আবার ওই বিন্দুতে ফিরে আসতে ওর সময় লাগে কত? পর্যায়কালের সমান না, টি সময় লাগে। অর্থাৎ একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে কত সময় লাগে? টি সময়। এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসতে, অর্থাৎ পূর্ণ দোলন সম্পন্ন করতে সময় লাগে টি। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি না? দেখো তো, টি সেকেন্ড সময়ে সরল দোলন গতি সম্পন্ন কণা, এটা লেখো যে টি সেকেন্ড সময়ে পূর্ণ দোলন দেয় কয়টি? সরল দোলন গতি সম্পন্ন কণা এভাবে লেখার দরকার নেই। দেখো যে টি সেকেন্ড সময়ে পূর্ণ দোলন দেয় কয়টি? দেখো তো, একটি না? তাহলে 1 সেকেন্ড সময়, অর্থাৎ প্রতি সেকেন্ড সময়ে স্পন্দন বা পূর্ণ দোলনের মানই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে দেখো তো, 1 সেকেন্ড সময়ে পূর্ণ দোলন দেয় কয়টা? 1/t, এত টি না? এটাই হলো তোমার এফ। এফ সমান সমান 1/t। এফ সমান সমান হলো 1/t। এখন এটা লিখলা, দেখো তো, এফ সমান সমান 1/t লিখলাম। 1/t কে আবার কি লেখা যায়? টয়েস পাই বাই ওমেগা লেখা যায় না? টয়েস পাই বাই ওমেগা লেখা যায়। তাহলে এখান থেকে এফ সমান সমান লেখা যাবে ওমেগা ডিভাইডেড বাই টয়েস পাই। আসলে এত বেশি কিছু মনে রাখা লাগে না, 2-1টা সূত্র মুখস্থ রাখলেই নিজেই কনভার্সন করা যায়, বুঝছো? নিজেই এখান থেকে বের করতে পারবো, সবকিছু মুখস্থ রাখার দরকার নেই। যেমন এখানে মুখস্থ রাখতে হবে এটা, এফ সমান সমান 1/t, অর্থাৎ কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এফ সমান সমান এটা পাইলা তুমি, ওমেগা ডিভাইড বাই টয়েস পাই। এখান থেকে আরেকটা দাঁড় করানো যায়। দেখো এফ সমান সমান 1 ডিভাইড বাই টয়েস পাই লিখলা, ওমেগাকে কি লেখা যায় আবার? রুট ওভার কে বাই এম লেখা যায় না? এই যে দেখো, অর্থাৎ কম্পাঙ্কের সাথে, এবার বলো তো, কম্পাঙ্কের সাথে বল ধ্রুবকের সম্পর্ক কেমন? বর্গমূলের সমানুপাতিক। তোমাকে এভাবে অনেক কোশ্চেন দিতে পারে, তোমাকে বলবে যে সরল দোলন গতি সম্পন্ন কণার পর্যায়কালের কম্পাঙ্কের সাথে বল ধ্রুবকের সম্পর্ক কেমন? অপশন থাকবে বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক।
এটা তোলো। এটা তুলছো না? এখন এটা গেল কম্পাঙ্ক। এরপরে লেখো কৌণিক কম্পাঙ্ক ওমেগা। কৌণিক কম্পাঙ্ক কৌণিক কম্পাঙ্ক ওমেগা, যেটাকে আমরা আগে কি হিসেবে জানতাম? কৌণিক বেগ হিসেবে জানতাম না? আর এই অধ্যায়ে আমরা এটাকে কি বলতেছি? কৌণিক কম্পাঙ্ক, তাই না? এখন কৌণিক কম্পাঙ্ক বলতে বোঝানো হয়, ধরো এখান থেকেই তোমাকে আমি ব্যাখ্যা করাই। একটা বৃত্ত, ধরো একটা বৃত্ত এই অবস্থান থেকে আবার এই অবস্থানে ঘুরে আসতে ওর কি পর্যায়কাল পরিমাণ সময় লাগে না? অর্থাৎ টি পরিমাণ সময় লাগে না? টি পরিমাণ সময় লাগে। এখন দেখো ওর টি সময়ে ও দূরত্ব অতিক্রম করতেছে কত, দেখি বলো তো? 2 পাই না? মানে কোন অতিক্রম কত করে? কত? 2 পাই না? 2 পাই পরিমাণ। 2 পাই পরিমাণ কি করে? দূরত্ব অতিক্রম করে। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে তোমার সময়, তোমার হচ্ছে এটা কৌণিক কম্পাঙ্ক ওমেগা এভাবে লেখা যায়, তোমরা আগেও দেখছো, ডি থিটা ডিভাইড বাই ডিটি, অর্থাৎ কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়, বুঝছো? অর্থাৎ তোমার যে সময়ে, ধরো কোনো একটা সময়ে যে পরিমাণ কৌণিক, বা এটাকে বলা হয় এরকম ভাবে যে 1 সেকেন্ড সময়ে তোমার যে পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করে তাকে বলা হচ্ছে তোমার ওমেগা বা কৌণিক কম্পাঙ্ক। তাহলে দেখো তো টি সময়ে দূরত্ব অতিক্রম করছে কত? টয়েস পাই না? তাহলে 1 সেকেন্ড সময়ে এই কণাটা দূরত্ব অতিক্রম করবে কত? টয়েস পাই বাই টি না? টয়েস পাই বাই টি। এটাকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। 1 সেকেন্ড সময়ে যতটুকু কৌণিক সরণ সম্পন্ন করে। টি সেকেন্ড সময়ে কৌণিক সরণ কত? টয়েস পাই। 1 সেকেন্ড সময় তাহলে কত হবে কৌণিক সরণ? টয়েস পাই বাই টি না? না না, এটা হলো কৌণিক সরণ, মানে কত? থিটার মান। ওটা তো হচ্ছে তোমার কি দূরত্ব না? ওটা তো দূরত্ব বা পরিধির কথা বলতেছো। পরিধি কি একটা দূরত্ব না? 2 পাই আর। এটা হলো কৌণিক সরণ, মানে এই যে বিন্দু এই বৃত্তের সাথে কত কোণ তৈরি করে? 360 ডিগ্রি কোণ তৈরি করে না? বৃত্ত কেন্দ্রে কত কোণ তৈরি করে? 360 ডিগ্রি না? তার মানে কৌণিক সরণ হলো 360 ডিগ্রি, বুঝছো? তাহলে টি সময়ে তোমার কৌণিক সরণ হচ্ছে টয়েস পাই। 1 সেকেন্ড সময়ে কৌণিক সরণ কত? টয়েস পাই বাই টি। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? ওমেগা দ্বারা। 1 সেকেন্ড সময় বা প্রতি সেকেন্ড সময়ে কৌণিক সরণের মানকে বলা হচ্ছে ওমেগা বা কৌণিক কম্পাঙ্ক। এটা মাস্ট বি মনে রাখতে হবে। দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমরা পাইছিলাম টি সমান সমান টয়েস পাই বাই ওমেগা পাইছিলাম, তাই না? টি সমান সমান টয়েস পাই বাই ওমেগা, তাহলে ওমেগা সমান সমান কি? টয়েস পাই বাই টি। এখন দেখো ওমেগা সমান সমান টয়েস পাই লিখলা, আর এই টি কে তুমি এভাবে লিখতে পারবা না 1 বাই টি। তাহলে দেখো তো এখানে কি লেখা যায়? টয়েস পাই 1 বাই টি সমান সমান কি ছিল? কম্পাঙ্ক এফ না? তাহলে লেখা যায় ওমেগা সমান সমান টয়েস পাই এফ। ওমেগা সমান সমান টয়েস পাই এফ। বুঝছো কিনা?
এখান থেকে লেখা যায় ওমেগা সমান সমান টয়েস পাই এফ। ঠিক আছে, এখন আমরা এগুলো রাশি সম্পর্কে জানলাম। দশা তো বলছিলাম, দশা সম্পর্কে বলছিলাম তো, তাহলে হ্যাঁ, সাইনের পরে যে অংশ থাকে সেটাই কি দশা না? দশা হচ্ছে কোনো কণা বা বিন্দুর সম্মুখ অবস্থান বা সম্মুখ যে যে হচ্ছে তোমার অবস্থা সেটা প্রকাশ করে, সম্মুখ অবস্থা, অর্থাৎ বেগ, ত্বরণ সবকিছুই প্রকাশ করে। দেখো এখন আমরা সরল দোলন গতি সম্পন্ন কণার সরণের সমীকরণ দেখছি, অর্থাৎ সরল দোলন গতি সম্পন্ন কণার সরণের সমীকরণ কি ছিল? x সমান সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা ছিল না? অর্থাৎ টি সেকেন্ড সময়ে, যে কোনো সময়ে এই যে সরল দোলক সাম্য অবস্থা থেকে কত দূরত্বে থাকবে সেটা কি x? x বলতে কি বুঝাইছিলাম? যে সাম্য অবস্থা থেকে দূরত্ব না? টি সেকেন্ড সময়ে এই যে সরল দোলক সাম্য অবস্থা থেকে কত দূরত্বে থাকবে তার জন্য আমি সমীকরণ দেখছিলাম। এখন আমরা দেখব যে টি সেকেন্ড সময়ে ধরো এই যে সরল দোলক এটার যে কোনো সময় বেগ কত হবে সেটার সমীকরণ কত, সেটা কিন্তু আমরা এটাও দেখছিলাম প্রবাবলি যখন ডিরাইভেশন করেছিলাম তখন, বাট আলাদাভাবে লিখিনি। লেখো বেগ, সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ, সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ, বেগের ইকুয়েশন কি হবে? সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ, এটার ইকুয়েশনটা কি হবে? অর্থাৎ টি সেকেন্ড সময় ধরো এই যে সরল দোলক যে কোনো সময় এর বেগ কত হবে, এটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা সরণের সমীকরণ জানি x সমান সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা বেগ মানে কি দেখি বলো তো? সরণের পরিবর্তনের হার না? তাহলে এই x কে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলেই তো আমরা বেগ পাবো না? তাহলে এই পাশেও আমি ddt করছি, এই পাশেও আমার কি করতে হবে? ddt করতে হবে, ddt অফ a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখন দেখি বলো dx বাই dt মানে কি? v না? সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন, এটাকে কি বলা হয়? বেগ না? v সমান সমান। এখন দেখো এখানে a হলো ধ্রুবক, বেরোয় চলে আসবে, a হলো ধ্রুবক বেরোয় চলে আসলো। এখন তুমি দেখি বলো এখানে t কাকে ধরবা? ddt এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে, এখানে t কাকে ধরবা দেখি বলো? এতে কিছুক্ষণ আগেই তো আমরা কি করলাম? চেইন রুল করলাম। তাহলে টি ধরতে হবে আমাদের কি? পুরোটাকে না, কারণ আমরা সাইন টি এর সূত্র জানি, টি এর সাপেক্ষে সাইন টি এর সূত্র জানি। তাহলে টি এর সাপেক্ষে সাইন টি এর সূত্র কি? কস টি না? কস টি। এখন আচ্ছা ওইটা কি আমি যেটাকে টি ধরছিলাম আসলে কি ওইটা টি ছিল? টি তো ছিল না। তাহলে কি ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? আবার ডিফারেন্সিয়েশন করলে ডিডিটি অফ ওমেগা টি মানে কত? শুধু ওমেগা না? আর ডিডিটি অফ ডেল মানে কত? 0। তাহলে ডিডিটি অফ ওমেগা টি মানে হচ্ছে শুধু ওমেগা। তাহলে দেখো আমাদের বেগের ইকুয়েশন আসতেছে v সমান সমান a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে আমাদের বেগের ইকুয়েশন, সরল দোলন গতি সম্পন্ন কণার বেগের ইকুয়েশন হচ্ছে p সমান সমান a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। মনে রাখতে হবে। a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা তুলছো, এটা তোলো, এটা তুলে নাও। এখন আমরা দেখব সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ ও সরণের ভিতরে সম্পর্ক। লেখো সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ ও সরণের মধ্যে সম্পর্ক, বেগ ও
সরণের মধ্যে সম্পর্ক। দেখো ভি সমান সমান আমরা দেখলাম এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। ভি সমান সমান এ ওমেগা থাকলো। আচ্ছা দেখি বলো তো কসকে সাইনে রূপান্তরিত করার উপায় কি? রুট ওভার ওয়ান মাইনাস মানে কস থিটা সমান সমানকে কি লেখা যায়? কস থিটাকে কি লেখা যায়? রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় না? কারণ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। তাহলে কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কস থিটা মানে কত? রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে কস এই পুরোটা হচ্ছে থিটা ধরে নিলাম, তাহলে এটাকে কি লেখা যাবে? রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে ওমেগা টি প্লাস ডেল্টা, এটা লেখা যাবে। এখন ভি সমান সমান এ ওমেগা রুট ওভার ওয়ান মাইনাস, এখন দেখো আমরা এক্স সমান সমান জানছিলাম এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা কত দেখি বলো তো? এক্স বাই এ না? এখানে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে এক্স বাই এ বসায় দাও, তাহলে কত থাকে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার থাকবে না? হোল স্কোয়ার আছে দেখো, তাই না? সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হচ্ছে এক্স বাই এ, বাট এখানে কি আছে? হোল স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এখন এটা করলে দেখো ভি সমান সমান এ ওমেগা রুট ওভার, এই যে দেখো এটা একটু লসাগু করো, তাহলে কি আসে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, ভি সমান সমান। আচ্ছা এই রুটটা তো পুরাটার উপরেই আছে না? এই রুটটা পুরাটার উপরেই আছে, তাহলে ভি সমান সমান এ ওমেগা, এই রুটটা জাস্ট উপরে রাখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচের এই রুট আর স্কোয়ার কেটে কি হয়ে যাবে? শুধু এ থাকবে না? শুধু এ থাকবে, তাহলে এই এ আর এই এ কি হলো? কাটলো না? এইটা চলে আসছে আমাদের সবচেয়ে বেশি মূল্যবান ইকুয়েশন, অনেক বেশি মূল্যবান। আচ্ছা আমাদের অনেক বেশি মূল্যবান ইকুয়েশন। ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সরণের সাথে এটা হচ্ছে সরণ। এক্স মানে কি? সরণ না? ভি মানে কি? সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ। এক্স মানে হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন কণার সরণ, এ মানে হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন কণার বিস্তার, ওমেগা মানে সরল দোলন গতি সম্পন্ন কণার কৌণিক কম্পাঙ্ক। কোনটা? না প্রমাণ আসবে না, প্রমাণ আসবে। আমি যেগুলো বক্স করে দিচ্ছি সেই বক্সগুলো মাস্ট বি গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ রাখতে হবে। মানে মুখস্থ রাখতে হবে বলতে আমি যখন অঙ্ক করাবো তখনই বুঝতে পারবা যে কোনটা করা লাগবে কোনটা করা লাগবে না। অঙ্ক করানোর সময় বুঝবা যে এগুলো সূত্র ছাড়া অঙ্কই হবে না। আমার অঙ্কগুলো এগুলো সবগুলো সূত্রকেই কভার করবে। ঠিক আছে, এখন লেখো সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ দেখলাম, সরণ দেখলাম, এবার দেখবো ত্বরণ। সরল দোলন, আচ্ছা বেগ তো দেখলাম, ঠিক আছে। বেগের ইকুয়েশনটা আমরা কি দেখছি দেখো তো? বেগের সাথে সরণের ইকুয়েশন, বেগ এখনো শেষ হয়নি, ওখানেই থাকুক। ভি সমান সমান এ সরি ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা দেখলাম না? এটা দেখলাম। আচ্ছা দেখি বলো তো আমরা সরল দোলন গতি সম্পন্ন কণার যে সরণ, এর সর্বোচ্চ সরণ কত হতে পারে? বিস্তারের সমান না? সর্বোচ্চ সরণ তার মানে তোমাকে যদি বলা হয় এক্স ম্যাক্স কত হতে পারে? তাহলে এর সমান না? বিস্তারের সমান হতে পারে। আচ্ছা এখন তোমাকে যদি বলা হয় ভি ম্যাক্স কত হতে পারে? দেখো আমাকে বলো তো এই ভি এর মান সর্বোচ্চ তখনই হবে যখন এই এক্স এর মান সবচেয়ে বেশি কম যেটা বাদ যাবে সেটা না? তাহলে এক্স এর মান কত হলে ভি এর মান সবচেয়ে বেশি হবে? এক্স এর মান 0 হলে কিন্তু সবচেয়ে বেশি হবে, তাই না? তাহলে ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার, এক্স এর মান বসাও তুমি 0। এক্স এর মান 0 বসানো মানে কি বুঝছো? এক্স এর মান 0 বসানো মানে হলো কণাটি সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় থাকলে কি এক্স এর মান 0 হয় না? তাই কি না?
আমরা এক্স বলতে কি বুঝি? সাম্যাবস্থা থেকে দূরত্ব, তাই না? তাহলে এক্স এর মান 0, তার মানে কণাটি কি আছে? সাম্যাবস্থাতেই আছে। তাহলে কণাটি যদি সাম্যাবস্থায় থাকে তাহলে দেখো ভি এর মান কত হয়? ভি এর মান কি হয়? এ ওমেগা না? এটাই হলো ভি ম্যাক্স, অর্থাৎ সরল দোলন গতি সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ। তাহলে আমাকে বলো তো, সরল দোলন গতি সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ কোথায় সম্ভব? সাম্যাবস্থায়। অর্থাৎ এই যে দেখতেছো, এই যে সরল দোলক, এই সরল দোলক যখন এই অবস্থান থেকে সাম্যাবস্থা অতিক্রম করবে তখনই এর বেগ হবে সর্বোচ্চ। তাহলে লিখে রাখো, সাম্যাবস্থায় সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ সর্বোচ্চ। এগুলো এমসিকিউর জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। সম্পন্ন কণার বেগ সর্বোচ্চ। আচ্ছা, এখন এক্স এর মান 0 বসাইলে তোমার হচ্ছে এটার মান সবচেয়ে বেশি আসতেছে। এক্স এর মান এখানে কত বসাইলে ভি এর মান সবচেয়ে কম আসবে দেখি বলো তো? এ বসাইলে, তাহলে তো পুরাই 0 হয়ে যাচ্ছে, দেখছো না? তাহলে ভি সমান সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এর মান তুমি যদি বসাও এ, তাহলে ভি সমান সমান কত আসে দেখো তো? 0 না? এটা হলো ভি মিনিমাম। তাহলে দেখি বলো তো কোন অবস্থানের ক্ষেত্রে আমাদের বেগটা সর্বনিম্ন আসতেছে? বিস্তার অবস্থানে। তাহলে দেখো, বিস্তার অবস্থানে সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ সর্বনিম্ন। বিস্তার অবস্থানে সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ সর্বনিম্ন। তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে দেখা গেল, সাম্যাবস্থায় এক্স এর মান আমি 0 বসায় দেখলাম, সর্বোচ্চ বেগ পাইলাম। অর্থাৎ যখন এই যে সাম্যাবস্থা অতিক্রম করবে তখন কণার বেগ হবে সর্বোচ্চ। যখন বিস্তার অবস্থানে থাকবে তখন বেগ হয়ে যাবে 0। এটা তুমি এমনিতেও বুঝতে পারবা, দেখো এমনিতেও বুঝাই। আচ্ছা দেখি বলো তো, যখন এই কণাটা একেবারে বিস্তার অবস্থানে চলে যাবে, বিস্তার অবস্থানে চলে যাওয়া মানে কি? ও কিন্তু আর উপরে উঠবে না। তাহলে তখন কি বেগ 0 না হয়ে কই যাবে? বেগ যদি থাকতো তাহলে তো আরো উপরে উঠতো, তাই না? বিস্তার অবস্থানে যায় দেখো বেগ 0, এই জন্য কি হয়? আবার এদিকে আসা শুরু হয়, বুঝছো? তাহলে সাম্যাবস্থায় সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ সর্বোচ্চ, বিস্তার অবস্থানে হচ্ছে সর্বনিম্ন। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখন লেখো সরল দোলন গতি সম্পন্ন কণার ত্বরণ। সরল দোলন গতি সম্পন্ন কণার ত্বরণ। সরল দোলন গতি সম্পন্ন কণার বেগ, বেগ দেখছি আমরা কত দেখি বলো তো? ভি সমান সমান এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা না? এটা দেখছি। এখন আমরা কি জানি, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলি আমরা? ত্বরণ বলি না? তাহলে ডিভি ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে তুমি যদি বেগের পরিবর্তনের হার বের করো তাহলে পাবা তুমি ত্বরণ। তাহলে এই পাশেও ডিডিটি করতে হবে। তাহলে ডিডিটি করলে এ ওমেগা হলো কনস্ট্যান্ট। তাহলে টি কাকে ধরবা দেখি বলো তো? ওমেগা টি প্লাস ডেল্টাকে তোমার ধরা লাগবে টি। তাহলে ডিডিটি অফ কস টি মানে কত? এই পুরোটাকে ধরবা তুমি টি। তাহলে ডিডিটি অফ কস টি মানে হলো মাইনাস সাইন টি। এখন ওইটা কি টি ছিল? তুমি যাকে টি ধরছো তো সি ছিল, টি ছিল না, ছিল ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে ওটাকে আবার তুমি যদি ডিডিটি করো তাহলে আসবে ওমেগা। তাহলে দেখো ডিভি বাই ডিটি মানে হলো এ, এর ইকুয়েশন আসতেছে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এ সমান সমান দেখো তো, এই যে মাইনাস ওমেগা স্কোয়ার এটা থাকলো,
এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে কি লেখা যায়? এক্স লেখা যায় না? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে কি লেখা যায়? এক্স লেখা যায় না? এ সমান সমান হলো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। হ্যাঁ, ওয়াই থাকলে ওয়াই, যদি সরণ সাম্য অবস্থা থেকে সরণ এক্স দ্বারাও প্রকাশ করা হয়, ওয়াই দ্বারাও প্রকাশ করা হয়, এটা কোনো সমস্যা না। দেখো এখানে মাইনাসটা কি রিপ্রেজেন্ট করে? মাইনাসটা কি রিপ্রেজেন্ট করে? এই যে এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স আসলো, মাইনাসটা রিপ্রেজেন্ট করতেছে, দেখো সরণের সাথে ত্বরণ কি সমানুপাতিক না এখানে, বাট বিপরীতমুখী। সরণ যেদিকে হবে ত্বরণ তার কি হবে? বিপরীত দিকে হবে। তোমাদের সরল দোলন গতি সম্পন্ন কোনো কণা বা সরল দোলন গতি সম্পন্ন হবে কিনা কোনো একটা কণা, সেটার কন্ডিশন বুঝাইছিলাম। বলছিলাম যে হুকের সূত্র এফ সমানুপাতিক মাইনাস ওয়াই, বুঝছো? অর্থাৎ বল যদি সরণের সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়, সেই ক্ষেত্রে সেটা সরল দোলন গতি সম্পন্ন কণা, তাই না? তাহলে বল যদি সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, ত্বরণও কি হবে? সমানুপাতিক এবং বিপরীতমুখী তো হবে, কারণ এফ সমান সমান এম এ, তাই না? ত্বরণও কি হবে? সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে। এই যে দেখো ত্বরণ সমানুপাতিক এবং বিপরীতমুখী, বুঝছো? এখন তুমি এখানে এ ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ ত্বরণ কোথায় পাবা দেখি বলো? বিস্তার অবস্থানে না? এক্স এর মান যখন এ এর সমান হয়ে যাবে, এ এর উপরে তো আর এক্স এর মান সম্ভব না। এক্স এর মান কি এ এর থেকে বেশি হওয়া সম্ভব? তাহলে এ সমান সমান এ ম্যাক্স সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ, এটাকে জাস্ট মাইনাস নিগলেক্ট করো। মাইনাস তো শুধুমাত্র আমরা কি বুঝাচ্ছি? সরণ ত্বরণের বিপরীতমুখী, এটা বুঝাচ্ছি, বুঝছো? তাহলে এ ম্যাক্স এর মান সর্বোচ্চ কত হতে পারে দেখো তো? ওমেগা স্কোয়ার এ পরিমাণ না? সর্বোচ্চ হতে পারে ওমেগা স্কোয়ার এ পরিমাণ। অর্থাৎ এক্স যদি কি হয়? এ এর সমান হয়, এক্স সমান সমান এ হলে এখানে মাইনাসটা তুললাম। এই মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে সরণ হলো ত্বরণের বিপরীতমুখী। এটা জাস্ট কি প্রকাশ করতেছে? এ একটা কি ভেক্টর রাশি না? এটা জাস্ট দিক প্রকাশ করতেছে। তো আমি বলতেছি এই যে সর্বোচ্চ ত্বরণের মান কত, তাহলে মান যখন লিখবো তখন কি মাইনাস দেওয়ার দরকার আছে? মাইনাস দেওয়ার দরকার নেই। এক্স এর মান যদি এ এর সমান হয়, বিস্তারের সমান হয়, তাহলে কি হবে? এ ম্যাক্স হবে। তাহলে দেখি বলো, যদি এরকম কোশ্চেন আসে যে সরল দোলন গতি সম্পন্ন কণার ত্বরণ সবচেয়ে বেশি হবে কোন অবস্থানে? বিস্তার অবস্থানে। এ মিনিমাম কখন? সাম্য অবস্থায় না? এক্স এর মান যখন কি হবে? 0 হয়ে যাবে, এক্স সমান সমান 0 হলে, অর্থাৎ সাম্য অবস্থায়। সাম্য অবস্থায় ত্বরণ হবে সর্বনিম্ন। এটা তুমি এভাবে বুঝতে পারো। দেখো বলাই আছে যে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক, কারণ সরণ যত বাড়বে ত্বরণও তত বাড়বে, তাই না? তো এখানে সরণ হচ্ছে 0, এক্স এর মান হলো 0, তাহলে ত্বরণ থাকবে? ত্বরণ তো থাকবেই না, কারণ সমানুপাতিক সম্পর্ক যে। আর যখন সরণ সর্বোচ্চ হবে, সরণ সর্বোচ্চ কততে? বিস্তার অবস্থানে, তখন কি হবে? ত্বরণও সর্বোচ্চ হবে। আচ্ছা, এই হলো বিষয়। ঠিক আছে, এই সংক্রান্ত এখন আমরা ম্যাথ দেখব। অনেকগুলো ম্যাথ করবো এই সংক্রান্ত, কারণ ম্যাথ না করলে অনেক কিছু ক্লিয়ার হবে না। দেখো এটা তুলছো না? যে ভালো করে রিভাইজ দিয়ে আসছো অবশ্যই পারবা, খাতা যে ভালো করে রিভাইজ দিয়ে আসছো সে অবশ্যই ম্যাথগুলো পারবা। লেখো এই সমীকরণটা, লেখো, লিখে সমীকরণটা লিখে কোশ্চেন তোলো।
সমীকরণটি দ্বারা সমীকরণটি দ্বারা সমীকরণটি দ্বারা সমীকরণটি দ্বারা বর্ণিত সরল ছন্দিত গতির সমীকরণটি দ্বারা বর্ণিত সরল ছন্দিত গতির সমীকরণটি দ্বারা বর্ণিত সরল ছন্দিত গতির কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক কত? দেখো, চিন্তা করো। এটা হচ্ছে তোমার কি দেওয়া আছে? ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে না? সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে। তো আমরা সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ কি জানতাম? d স্কয়ার x ডিভাইড বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। আমরা জানতাম d স্কয়ার x ডিভাইড বাই dt স্কয়ার। এখানে কি d স্কয়ার x ডিভাইড বাই dt স্কয়ার আছে? 4 আছে। তাহলে কি করতে হবে? 4 যেন না থাকে সেই কাজ করতে হবে, পুরাটাকে 4 দ্বারা ভাগ করে দিতে হবে পুরা। হ্যাঁ, তাহলে এই ইকুয়েশনটাকে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। কি লিখতে হবে তাহলে? d স্কয়ার x ডিভাইড বাই dt স্কয়ার 4 দ্বারা ভাগ করলে কি আসে? 4 দ্বারা 100 কে ভাগ করলে কত আসবে? 25 না? তাহলে 25x সমান সমান 0 এটা আসবে। মানে যে কোনো সমীকরণই দেওয়া থাক সেই সমীকরণটাকে তোমার ব্যবকলনীয় সমীকরণের মতো করে নিতে হবে। এখন এটা তো এরকম নাই, ব্যবকলনীয় সমীকরণের মতো তো নাই, এজন্য করে নিতে হবে। এখন দেখো, তুলনা করে দেখো, 1 নম্বরের সাথে 2 নম্বর তুলনা করে দেখো। এখানে ওমেগা স্কয়ার সমান সমান কত? তাহলে 25 দাঁড়াচ্ছে না? দেখো তো 1 ও 2 তুলনা করে। ওমেগা স্কয়ার সমান সমান হলো 25, তাহলে ওমেগার মান কত? 5 রেডিয়ান পার সেকেন্ড। এগুলাই ভুল হয়ে যাবে, তুমি যদি না জানো এগুলাই ভুল হয়ে যাবে। এভাবে দিবে, তুমি দিয়ে আসবা কত জানো? 10। ওমেগা স্কয়ার সমান সমান 100, তাহলে ওমেগার মান 10। কিন্তু দেখা লাগবে তো যে আগে এটা 4 আছে, সেটা ভাগ করে দেওয়া লাগবে প্রথমে। এগুলাই ভুল হয়ে যায়। পরের কোশ্চেন লেখো, এমসিকিউ কোশ্চেন এটা লেখো। এগুলো হচ্ছে কয়েকটা এমসিকিউই। পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কেমন? জাস্ট যেটা হয় সেটা লিখবা। পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কেমন? পর্যায়কাল ও বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কেমন? এটা লিখলেই হয়ে যাবে। এটা দেখলাম না আমরা? দেখো তো, পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক না? এই যে টি সমানুপাতিক 1/√k, এটাই হবে অ্যান্সার। এটাই হবে অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, কিভাবে? দেখে দেখে। এই সূত্রের মাধ্যমে স্প্রিং এর ফর্মুলা দিলাম। f সমান সমান মাইনাস কে এক্স। হ্যাঁ, স্প্রিং এর সূত্র ওই f, এটা ওই f, এটা এটা তো বল, f সমান সমান কে এক্স। এটা তো f হচ্ছে কম্পাঙ্ক। দেখো, লেখো 2 কেজি ভরের একটি সরল ছন্দিত 2 কেজি ভরের একটি সরল ছন্দিত স্পন্দন বিশিষ্ট 2 কেজি ভরের একটি সরল ছন্দিত স্পন্দন বিশিষ্ট 2 কেজি ভরের একটি সরল ছন্দিত স্পন্দন বিশিষ্ট কণার ক্ষেত্রে এটা সমান সমান 0, এটা সমান সমান 0,
পর্যায়কাল বের করো, পর্যায়কাল বের করো। পর্যায়কাল বের করো। পর্যায়কাল বের করতে বলছে। তাহলে দেখো এখানে f প্লাস 8x সমান সমান 0 দেওয়া আছে। তো f কে কি লেখা যায় দেখি বলো তো, m a লেখা যায় না? f সমান সমান m a প্লাস m a সমান সমান কি লেখা যায় দেখো, এই 8x ওইটাকে তুমি ওই পাশে পার করে দাও, তাহলে কি দেখা যায় -8 ডিভাইড বাই x লেখা যায় না? -8 ডিভাইডেড বাই x লেখা যায়। বড়টা কি দেওয়া আছে? 2 কেজি দেওয়া আছে, তাই না? 2 কেজি দেওয়া আছে ভরের মান। তাহলে দেখো a সমান সমান -8 ডিভাইডেড বাই m এর মান কত? 2 দেওয়া আছে, 2, তো x। তাহলে a সমান সমান দেখো কত, -4x না? a সমান সমান -4x। আচ্ছা, সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো কণার ত্বরণ a এর সমীকরণ আমরা কি জানি? আমরা জানি a সমান সমান -ω²x জানি না? a সমান সমান -ω²x জানি। তাহলে এটা দাও 1 নম্বর সমীকরণ, এটা দাও 2 নম্বর সমীকরণ। 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে দেখো তো, -ω² সমান সমান আমরা -4 পাচ্ছি না? -ω² সমান সমান -4, তাহলে ওমেগার মান কত? 2। ওমেগার মান হলো 2। বের করতে বলছে কি, টি না পর্যায়কাল? আমরা জানি টি সমান সমান টয়েস পাই বাই ওমেগা না? তাহলে টয়েস পাই বাই ওমেগার মান হলো 2, তাহলে 2 2 গেল, টি এর মান হলো পাই। সো এত সুন্দর অঙ্ক, টি এর মান হলো পাই। যদি অপশনে থাকে কত, তার মানে কত থাকবে অপশনে? 3.1416, তাই না? টি এর মান হলো পাই। দেখো এটাতে কোনো সমস্যা আছে কিনা? a প্লাস 8x সমান সমান 0, f কে লেখা যায় m a, 8x ওই পাশে পার করে দিলাম। এখন a সমান সমান কত? -8 ডিভাইড বাই m, m এর মান দেওয়া আছে 2 কেজি, তাহলে a সমান সমান -4x। এখন বলা আছে সরল ছন্দিত গতি সম্পন্ন কণা, তাহলে সরল ছন্দিত গতি সম্পন্ন কণার জন্য আমরা কি জানি? ত্বরণ a সমান সমান -ω²x। তুলনা করে দেখা গেল ওমেগার মান হলো 2, তাহলে t সমান সমান কত? টয়েস পাই বাই ওমেগা। বুঝছো? শেষ। এখন লেখো একটি সরল দোলন গতির সমীকরণ, একটি সরল দোলন গতির সমীকরণ, একটি সরল দোলন গতির সমীকরণ x সমান সমান 10 sin π/3t মাইনাস π/12 সেন্টিমিটার। π/3t মাইনাস π/12 সেন্টিমিটার। 1 নম্বর কোশ্চেন, বিস্তার ইকুয়াল হোয়াট? বিস্তার হোয়াট? 2 নম্বর কোশ্চেন, পর্যায়কাল হোয়াট? পর্যায়কাল হোয়াট? 3 নম্বর কোশ্চেন, সর্বোচ্চ বেগ হোয়াট? 4 নম্বর কোশ্চেন, সর্বোচ্চ ত্বরণ কত? মানে হোয়াট, সর্বোচ্চ ত্বরণ হোয়াট? 5 নম্বর কোশ্চেন, প্রারম্ভিক দশা হোয়াট? প্রারম্ভিক দশা, প্রারম্ভিক দশা মানে কি জানো? আদি দশা, শুরুতে দশা। প্রারম্ভিক দশা হোয়াট?
লাস্ট কোশ্চেন, যাত্রারম্ভের 1 সেকেন্ড পর বেগ। যাত্রা আরম্ভের 1 সেকেন্ড পর বেগ। আদিদশা, আদিদশা বোঝনি? আচ্ছা, এখানে বুঝে দেবো, সমস্যা নেই। দেখো বিস্তার, বিস্তার কত বলো? 10 সেন্টিমিটার। বিস্তার 10 সেন্টিমিটার না? কারণ আমরা জানি কি x সমান সমান a sin ওমেগা টি। আচ্ছা, এটা আগে কাজ করো, লেখো যে সরল দোলন গতি সম্পন্ন কণার সমীকরণ জানি। গতি সম্পন্ন কণার সমীকরণ x সমান সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আসো 1 নাম্বার বিস্তার, তুলনা করে দেখো বিস্তার কত। বিস্তার a সমান সমান 10 সেন্টিমিটার। 2 নম্বরে কি বলতেছে? পর্যায়কাল কত? হ্যাঁ হ্যাঁ, সেন্টিমিটারই তো, এটা পুরো ইকুয়েশন দেওয়া আছে সেন্টিমিটারে, তার মানে 10 সেন্টিমিটারই। পর্যায়কাল কত বলছে? তাহলে পর্যায়কাল তো এখান থেকে আমরা পর্যায়কাল তো জানি না, বাট এখান থেকে দেখো তো ওমেগার মানটা জানি না। ওমেগা কত? π/3 না? দেখো তো ওমেগা, এটা ইয়ে করে দেখো, তুলনা করে দেখো, ওমেগা হচ্ছে π/3। ওমেগা যদি π/3 হয় তাহলে টি সমান সমান আমরা কি জানি? টুয়াইস π/ওমেগা সমান সমান টুয়াইস π/ওমেগার মান হলো π/3। তাহলে এই পাই গেল 6 হবে, 6 সেকেন্ড। এই যে ওটা উপরে উঠে যাবে না? সেকেন্ড। দেন পরেরটা 3 নম্বরে কি বলা আছে? সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ সমান সমান আমরা কত জানি? ভি ম্যাক্স সমান সমান এ ওমেগা জানি না? আমরা দেখছিলাম না সর্বোচ্চ বেগ কত? এ ওমেগা। তাহলে এ এর মান হলো 10, ওমেগার মান কত? π/3। π/3 এরকম রাখলেও হবে, 10 π/3 এত সেন্টিমিটার। এত সেন্টিমিটার পার সেকেন্ড, সরি সেন্টিমিটার পার সেকেন্ড। কারণ কি ভি ম্যাক্স না, এটা বেগ, যেহেতু তোমার সরণ দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে কি আসবে? সেন্টিমিটার পার সেকেন্ড আসবে। 10 π/3 সেন্টিমিটার পার সেকেন্ড। 4 নাম্বারে কি দেওয়া আছে দেখো তো? সর্বোচ্চ ত্বরণ। তাহলে সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ কি জানতাম আমরা? সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ জানতাম না? মাইনাস ওমেগা স্কোয়ার এ জানতাম। তাহলে এ ম্যাক্স সমান সমান মাইনাস ওমেগার মান আমার জানা আছে কত? π/3, এটার উপরে স্কোয়ার। এ এর মানও জানা আছে, এর মান হচ্ছে কত? 10। তাহলে এটা আসবে 9, তার মানে হচ্ছে -10 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 9, এটা হবে এ ম্যাক্স। এইরকমই রাখতে পারো অথবা মান বসায় দিতে পারো, সমস্যা নেই। মান এখানে পাই এর মান কত বসাবা? 3.146, 180 ডিগ্রি মান বসাবে না। আচ্ছা, 5 নাম্বার কি বলতেছে দেখো? প্রারম্ভিক দশা। দেখো তো, প্রারম্ভিক দশা বলতে বোঝানো হয় আদি দশাকে। প্রারম্ভিক দশা বলতে বোঝানো হয় আদি দশা। এখন দেখো, আদি দশাতে আমাদের এই যে টি এর মান কত হয়? 0 হয় না? টি এর মান কিন্তু 0 হয়। টি সমান সমান 0 সেকেন্ডে যতটুকু হয়। দেখো তো আমাদের এই ইকুয়েশনে প্রারম্ভিক দশা কত ছিল? ডেল না? ডেল দ্বারা প্রকাশ করতাম প্রারম্ভিক দশা বা আদি দশাকে। আদি দশাকে তো ডেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তুমি এই ডেলের সাথে এটা কম্পেয়ার করো, কত হয়? -π/12 না? তাহলে এটাই হচ্ছে
তোমার প্রারম্ভিক দশা। দেখো প্রারম্ভিক দশা মাইনাস দ্বারা কি বোঝানো হচ্ছে জানো, যে আদি দশাতে এ ছিল বাম দিকে। আদি দশা বোঝনি? আচ্ছা আমি বলি, সাম্যাবস্থা কেন টি সমান সমান 0 সেকেন্ড হবে সাম্যাবস্থায়? যদি সাম্যাবস্থা থেকে তুমি যাত্রা শুরু করো তাইলে টি সমান সমান 0 সাম্যাবস্থায়, কিন্তু সাম্যাবস্থা থেকেই যে তুমি দোলন দেওয়া শুরু করবে এর কি কোনো নিশ্চয়তা আছে? যে কোনো অবস্থা থেকে জায়গা দোলন শুরু করতে পারো। ধরো আমি এই অবস্থান থেকে দোলন শুরু করতেছি, অর্থাৎ আমি এই অবস্থান থেকে এটাকে ছেড়ে দিছি, তাহলে দোলন শুরু হবে কোথায় থেকে? এই জায়গা থেকে না? এই জায়গা থেকে তো দোলন শুরু হবে। তাহলে এই জায়গাতে তোমার প্রথম অবস্থান কোথায়? এই জায়গাতে। তাহলে প্রথম অবস্থায় অর্থাৎ টি সমান সমান এখন কত? 0 সেকেন্ড না, কারণ আমি দোলন শুরুই করি নাই। তো এই সময়ে সাম্যাবস্থার সাথে যে কোণটা তৈরি করে সেটাকে বলা হয় আদি দশা। এবার বুঝছো? এটা -π/3 দ্বারা -π/12 দ্বারা বোঝানো হচ্ছে তুমি যখন দোলন শুরু করো সেটা বাম দিক থেকে শুরু করছিলা। ধরো এইরকম একটা অবস্থানে, এইরকম একটা অবস্থান থেকে তুমি এটাকে ছেড়ে দিছিলা, বাম দিক থেকে বাম দিকে আসলে কি হবে? মাইনাস না? আর এটা ডান পাশে গেলে প্লাস। বুঝছো? লেখো যে প্রারম্ভিক দশা ডেল সমান সমান -π/12। -π/12। দেখো লাস্টলি বলা আছে যাত্রারম্ভের 1 সেকেন্ড পর বেগ। এটা ভালো কোশ্চেন। যাত্রারম্ভের 1 সেকেন্ড পর বেগ। আচ্ছা, যাত্রারম্ভের 1 সেকেন্ড পর বেগ এটা তো আমরা ওইভাবে নির্ণয় করতে পারবো না। আমরা নির্ণয় করতে পারবো যাত্রারম্ভের 1 সেকেন্ড পর সরণ। লেখো যাত্রারম্ভের 1 সেকেন্ড পর সরণ। দেখো তো যাত্রারম্ভের 1 সেকেন্ড পর সরণ কত হবে? এই x সমান সমান 1 সেকেন্ড পর সরণ বলতে কি বোঝানো হয় জানো? ধরো তুমি এখান থেকে ছেড়ে দিছো, তাহলে 1 সেকেন্ড পর তো এ আর এখানে থাকবে না, সামনের দিকে যাবে। তো বোঝানো হচ্ছে যে 1 সেকেন্ডেও সাম্যাবস্থা থেকে কতটুকু সামনে গেছে, এটা বোঝানো হয়। বুঝছো? তাহলে যাত্রা আরম্ভের 1 সেকেন্ড পর সরণ x সমান সমান 10 sin π/3। t এর মান কত বসাবা? 1 মাইনাস π/12 এত সেন্টিমিটার। ক্যালকুলেটর রেডিয়ান মোডে করে এটার অ্যান্সার বের করো কত আসে দেখো। দেখি ক্যালকুলেটর, দেখি ক্যালকুলেটর আমরা নেই। রেডিয়ান মোডেই করা আছে। 10 sin π/3 π/3 ইন্টু 1 তো 1ই π/12। এর অ্যান্সার আসে 7.07 এত সেন্টিমিটার। মানে যাত্রা আরম্ভের 1 সেকেন্ড পর সরণ হচ্ছে 7.07 সেন্টিমিটার। এখন আমার দরকার বেগ। দেখো তো বেগের সাথে সরণের সম্পর্ক আমি একটা সমীকরণ লিখে দিছিলাম না? v সমান সমান আমরা জানি, দেখো আমরা জানি v সমান সমান ওমেগা √a² - x²। এই সমীকরণটা আমরা জানি। ওমেগার মান তো আমার জানা আছে π/3, a এর মানও জানি 10, x এর মানও কি আমি এখান থেকে বের করে নিলাম 1 সেকেন্ড পর সরণ, সেটা কত? 7.07 স্কয়ার। দেখো কত আসে। v এর মান আসে 7.41 একক কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। 7.41 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, অঙ্কগুলো বেশি করে রিভাইজ দাও, রাশি সম্পর্কে একটু ভালো পরিচয় থাকা লাগবে, এছাড়া কিন্তু বিপদে পড়বা।